আমরা পূর্বপাঠের পুনরালোচনা কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর ফার্স্ট পার্টটা করেছিলাম, সেকেন্ড পার্টটা করছি। দেখো চতুর্ভুজের এইখানে 4টে পয়েন্ট দিয়ে দিয়েছো এরকম অর্ডার ওয়াইজ, ঠিক আছে, পরপর 4টে পয়েন্ট, বুঝতে পেরেছো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবেই দেওয়া আছে। তাহলে তার ক্ষেত্রফলটা বার করতে গেলে তার যে ফর্মুলা সেটাকে ট্রিকে করতে হবে। দেখো এটাকে আমরা এভাবে লিখবো, 1 1 3 4 5 -2, ঠিক এভাবে লিখবো, 4 -7। আর ফার্স্ট পয়েন্টটাকে আরেকবার তলায় লিখবো, এভাবে লিখে আমাদের ফর্মুলাটায় প্রথমেই একটা হাফ আসবে, ঠিক আছে। দেখো এইভাবে যাব, এইটার সাথে এইটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই 4টি জিনিস আসবে, গুণ করব আর যোগ করব। 4 একে 4 যোগ 3, আর কত ছিল এটা? -2, এটা -2 ছিল, এটাও -7 ছিল, ঠিক আছে। তাহলে 3 আর -2 করলে -6, প্লাস 5 আর -7 করলে -35, এটা করলে কত হয়ে যাবে? 4, তাই তো হলো। আচ্ছা, এই ভিতরে যাবে, হাফটা বাইরে আছে, ঠিক আছে, সবার সাথে মাইনাস। এইবারে আমরা এরম উল্টো অর্ডারে যাব, এরম অর্ডারে যাব, এই অর্ডারে যাব, গিয়ে সেগুলোকে আবার যোগ করব, গুণ করব, করে লাস্টে বিয়োগ করব, এই যে বিয়োগ সাইন, বুঝতে পারা গেছে কি করে? দেখো 3 একে 3 প্লাস 4 5 20 প্লাস -8 প্লাস -7, এই যে। এবার এটাকে আমরা সিম্পলিফাই করবো, দেখো হাফ, এটা 4 আর 4 8 থেকে 6 বাদ গেলে 2, -33 হয়ে যাবে, মাইনাস দাও। দেখো এখানে কত হয়ে যাচ্ছে? এই দুটোকে যোগ করলে -15, 20 থেকে যদি 15 বাদ চলে যায় 5 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে? 3-এর সাথে যোগ করলে 8 হয়ে যাবে, -8। তার মানে আমার কত আসছে বলো তো? -41/2। এবারে মাইনাসে যেহেতু আসছে, এরিয়াটা আমরা পজিটিভ সেন্সে নিই, তো মড দেবো, পজিটিভ সেন্সে আমরা দিই বলে এরিয়াটার ফর্মুলার বাইরে একটা মড দেবো। তার মানে কত? 41/2 আসবে শুধু। তার মানে 20.5 কি স্কোয়ার ইউনিট বা বর্গ একক, ঠিক আছে। এই আমরা বই দেখলাম যে 4টে পয়েন্ট দিয়ে দিলে কোঅর্ডিনেট জিওমেট্রির ফর্মুলা কি? এরিয়া বার করা চতুর্ভুজের। এইবারে দেখো আমরা একটা নতুন টাইপের অঙ্ক করছি, যেখানে আমাদের বলছে যে মূল বিন্দুটাকে যদি অন্য একটা বিন্দুতে শিফট করে একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করা হয়, যেখানে আগের অ্যাক্সিসগুলো প্যারালাল আছে, মানে কোনো রোটেশন করা হয়নি, শুধু শিফট করা আছে। মনে করো এটা মূল বিন্দু ছিল, 0,0 পয়েন্টে ছিল, তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো পয়েন্ট, এই সমীকরণ যে দিয়েছে এইটাকে যদি গ্রাফে প্লট করি, তার উপরে যে কোনো পয়েন্ট x, y যদি হয়ে থাকে, তার মানে সেটা এই পুরনো কোঅর্ডিনেট সিস্টেমটা হিসাবে পজিশন x, y। কিন্তু যেই মূল বিন্দুটাকে মনে করো আমি অন্য একটা জায়গায় শিফট করে দিলাম, মনে করো h, k পয়েন্টে আমি শিফট করে দিলাম, তখন কী হয়ে যাবে? ওই পুরানো পয়েন্টগুলোর যে কোঅর্ডিনেট x আর y ছিল, সেটা তো ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে ছিল। তো নতুন জায়গাতে যদি আমরা শিফট করে দিই, তাহলে অ্যাক্সিসগুলো যদি আগের সাথে প্যারালালই থাকে, শুধু শিফট করেছি, কোনো রোটেশন হয়নি, বুঝতে পেরেছো? অ্যাক্সিস প্যারালাল আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার কী হয়ে যাবে? নতুন যে পয়েন্ট, এই নতুন যে অ্যাক্সিস সিস্টেম বা কোঅর্ডিনেট সিস্টেম, তার ভিত্তিতে এই পয়েন্টটার নতুন কোঅর্ডিনেট কি হয়ে যাবে? x - h, y - k হয়ে যাবে। কেন বলো তো? তখন আমার এইটুখানি হচ্ছে নতুন x ড্যাশ বলতে পারো, এইটুখানি নতুন x ড্যাশ, ঠিক আছে, এইটুখানি। তাহলে অলরেডি এতটা তো h, আর এতখানি ছিল x, তাহলে এইটুখানি কত? x - h, তাই x - h। সিমিলারলি এইটুকু হয়ে যাবে y - k, কেননা এতটা অলরেডি k, ঠিক আছে, যেহেতু শিফট করা হয়েছে। এইটুকু k, পুরোটা ছিল y, তাহলে এতটা y - k। তার মানে যদি h, k পয়েন্টে নতুন মূলবিন্দু তৈরি হয় নতুন অ্যাক্সিস সিস্টেমে, তাহলে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক কীভাবে চেঞ্জ হয় দেখতে পেলে? h - k, y - k হয়ে যায়, ঠিক আছে, x y থেকে। এই ছিল এর থিওরি। এবারে আমরা অঙ্কটায় কি বলেছে দেখো, বলে দিয়েছে মূলবিন্দু অমুক জায়গায় স্থানান্তরিত হলে এই সমীকরণটা রূপান্তরিত আকার। তাহলে কি হয়ে যাবে? নতুন যে সমীকরণটায় আমার
এক সেকেন্ড। তো দেখো আমরা নতুন যে কোঅর্ডিনেটস পয়েন্টের একটা এক্স কমা ওয়াই পয়েন্টের মনে করো হলো চেঞ্জ হয়ে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, তাহলে নতুন এক্স ড্যাশটা কত হয়ে যাবে আমি এখানে দেখিয়েছি এক্স মাইনাস এইচ। তাহলে এখানে এইচ কমা কেটা কত 1, 2, তাহলে এক্স মাইনাস এইচ মানে এক্স মাইনাস 1, আর ওয়াই ড্যাশ মানে কত হয়ে যাচ্ছে আমার ওয়াই মাইনাস এইটা, তার মানে ওয়াই প্লাস 2। এবারে আমাদের যে সমীকরণটা দিয়েছে তাতে এক্স ওয়াই দিয়ে আছে, তার মানে এক্সটাকে এক্স ড্যাশ দিয়ে আমরা যদি দেখাই এক্স মানে কত হয়ে যাবে তাহলে এক্স ড্যাশ প্লাস 1, আর ওয়াইটা কত হয়ে যাবে ওয়াই ড্যাশ মাইনাস 2। এইটা আমরা সমীকরণটায় পুট করব। তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটায় আমরা যেই পুট করব তখন ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ মাইনাস 2 তার স্কোয়ার। বুঝতে পারলে কেন করছি? কারণ নতুন যে কোঅর্ডিনেট তৈরি হয়েছে এইটা শিফট করার জন্য, সেইটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, সেটাকে আমরা লিখলাম। এইটা হয় কেন হয় এই গ্রাফে বুঝিয়েছি। এইবারে আমরা এই তাহলে নতুন সমীকরণটা পাবো কোথা দিয়ে? এই যে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমটার যে কোঅর্ডিনেটসগুলো ছিল এক্স আর ওয়াই, সেইগুলোকে নতুন কোঅর্ডিনেটস দিয়ে রিপ্লেস করতে হবে। এই রিলেশনগুলো দিয়ে আমরা নতুন কোঅর্ডিনেটসগুলো পেয়ে যাবো যদি এখানে পুট করে দিই। তাহলে পুট করছি ঠান্ডা মাথায় আমরা করলে যা পাবো এটা ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে দেখো করে ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস 4y ড্যাশ প্লাস 4 মাইনাস 4x ড্যাশ মাইনাস 4 প্লাস 4y ড্যাশ মাইনাস 8 প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমার 4y ড্যাশ আর 4y ড্যাশ কাটছে, মাইনাস 8 আর প্লাস 8 কাটছে, আর এই মাইনাস 4 আর প্লাস 4 কাটছে। তাহলে দেখো ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 4x ড্যাশ। এই হচ্ছে আমার নতুন সমীকরণ। কার? এই সমীকরণটারই রূপান্তরিত ফর্ম, এই যে রূপান্তরিত আকার। বুঝতে পারা গেল? তার মানে এই সমীকরণটা দিয়ে যে একটা গ্রাফ প্লট করলে মনে করো এরকম দেখতে হলো, এরকম দেখতে হলো, তার একটা পয়েন্ট ছিল এরকম, তা নতুন গ্রাফটাও এরকমই দেখতে হয়েছে, শুধু শিফট করে গেছে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? গ্রাফটা যেমন দেখতে তেমনই আছে, কিন্তু তার ইকুয়েশনের ফর্মটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু কোঅর্ডিনেট সিস্টেমটা নতুন এখন। ঠিক আছে, সেটাই আমরা নতুন ফর্ম বের করে ফেললাম। বুঝতে পারা গেছে? পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো আবার ওই একই রকম কোশ্চেন, মূল বিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। তাহলে এই পয়েন্টটা নতুন ক্ষেত্রে নতুন এক্স অ্যাক্সিসের ওপরে গেছে, আর এই বিন্দুটা আবার নতুন ওয়াই অক্ষের ওপরে গেছে। তো দেখো আবার সেই নতুন এই বিন্দুটার কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই, কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই থেকে থাকে, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, যেখানে এক্স ড্যাশ কি আমার এক্স মাইনাস এইচ, সেখান থেকে আমরা এক্সটা কত পেয়ে যাব এক্স ড্যাশ প্লাস কি কত হয়ে যাবে এইচ, আর ওয়াই ড্যাশটা কত হয়ে যাবে ওয়াই মাইনাস কে, মানে পুরাতন ওয়াইটাকে আমরা ওয়াই ড্যাশ প্লাস কে হিসেবে লিখতে পারি। এইবারে দেখো এই পয়েন্টার ক্ষেত্রে আমরা 3, -1 এই পয়েন্টটাতে ক্ষেত্রে আমরা যদি ভাবি, তাহলে এই ক্ষেত্রে আমাকে বলে দিচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে, নতুন এক্স অ্যাক্সিসের উপরে গেছে। তাহলে নতুন এক্স অ্যাক্সিস এর উপরে যদি যায়, এক্স অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট থাকলে তার কী হয়ে যায় ওয়াইটা 0 হয়ে যায়, তাই তো? তাহলে মনে করো এটার x1 হয়েছে আর ওয়াই এর উপরে গেছে মানে 0। ঠিক আছে, তার মানে এই জিনিসটা তো আমরা দেখেছি যে নতুন যে ওয়াই ড্যাশ সেটা যদি 0 হয়ে যায়, তাহলে পুরাতন ওয়াই মানে -1 মাইনাস কে, এই তো ফর্মুলা ছিল। তাহলে প্রথম বিন্দুটা থেকে আমরা কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে কে এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে দেখো -1 হয়ে যাচ্ছে। কি করে পেলাম বুঝতে পারলে তো? নতুন ওয়াই অ্যাক্সিসের উপর যদি যায়, নতুন এক্স অ্যাক্সিসের উপরে যদি যায়, তাহলে পয়েন্টার ওয়াই স্থানাঙ্ক তখন 0 হয়ে গেছে, নতুন কোঅর্ডিনেট সিস্টেম হিসাবে 0। তাহলে সেই এই ওয়াই ড্যাশের জায়গায় 0 ভ্যালুটা পুট করে দিচ্ছি, ব্যাস
আর ওয়াই এর জায়গায় এর ওয়াই এর ভ্যালুটা পুট করে দিচ্ছি। এবারে দ্বিতীয় পয়েন্টটার থেকে আমরা এইচ পেয়ে যাবো, দেখো -2,4। এই পয়েন্টটা আবার বলে দিয়েছে ওয়াই অক্ষের, নতুন ওয়াই অক্ষের উপরে আছে, তার মানে এক্স কোঅর্ডিনেটটা 0 হয়ে গেছে, এটা মনে করো y1 হয়ে গেছে। তাহলে আবার এটা নিয়ে তো দরকার নেই, আমার 0টা নিয়ে দরকার। তাহলে এই যে এক্স ড্যাশ মানে 0 ইকুয়ালস টু এক্স মাইনাস এইচ, এক্স মানে -2 মাইনাস এইচ। তাহলে এখান থেকে আমরা এইচটা কত পেয়ে যাব, -2। তাহলে আমাকে এটাই চেয়েছিল, এইচ কমা কে নির্ণয় করো। তাহলে নতুন যে মূল বিন্দু স্থানাঙ্ক সেটা পুরানো কোঅর্ডিনেট সিস্টেমের কত পয়েন্টে, -2, -1 পয়েন্টে। বুঝতে পারলে? এটা কার স্থানাঙ্ক, এটা হচ্ছে নতুন মূল বিন্দুটার স্থানাঙ্ক। কার সাপেক্ষে এই স্থানাঙ্কটা বার করছি, মূল বিন্দু স্থানাঙ্ক তো 0,0 হয়, সেটা এই নতুন অ্যাক্সিস সিস্টেমের এটা 0,0 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সিস্টেমে। কিন্তু পুরানো সিস্টেমের -2, -1 পয়েন্টটা নতুন সিস্টেমের মূল বিন্দু। বুঝতে পারা গেল ব্যাপারটা? এইবারে দেখো আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখান থেকে আমাদের একটা নতুন টাইপের আবার কনসেপ্ট আসছে, এটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমাদের লাস্টে আরেকটা আছে 17 কোশ্চেন, এটা দেখবো। তো এটা কিছুই না, একটু ভালো করে ঠান্ডা মাথায় করলেই হবে, একটু বড় হতে পারে। দেখো এই সমীকরণটা, এই মূলবিন্দু যদি স্থানান্তরিত করা হয় এই নতুন পয়েন্টে, তাহলে এটা এরম দেখতে হয়ে যায় এই সমীকরণ। এখান থেকে আমাকে এই বিন্দুটা এবং এই এ বি এর মান বার করতে হচ্ছে। বুঝতে পারলে? তো দেখো কি হয়ে যাবে, এক্স ড্যাশটা কি হয়ে যাবে, এক্স মাইনাস এইচ, ওয়াই ড্যাশটা কত হয়ে যাবে, ওয়াই মাইনাস কে। তাহলে এক্সটা কত হয়ে যাবে, এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াইটা কত হয়ে যাবে, ওয়াই ড্যাশ প্লাস কে। এই সমীকরণটাতে আমরা ডাইরেক্টলি যদি বসিয়ে দিই, তাহলে 5x ড্যাশ প্লাস এইচ আর ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ প্লাস কে, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস কে তার স্কোয়ার প্লাস 25। এক্স এর জায়গায় আমরা কত বসাবো, আবার এইটা -5, ওয়াই এর জায়গায় আমরা কত বসাবো, ওয়াই ড্যাশ প্লাস কে, ঠিক আছে, -65 ইকুয়ালস টু 0। এটাকে আমরা ভাঙবো, ঠান্ডা মাথায় আমাদেরকে গুণ করতে হবে। দেখো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তার সাথে 5 আছে, তো করে দাও, প্লাস 5x ড্যাশ কে প্লাস 5h ওয়াই ড্যাশ প্লাস 5h কে। এটাকে ভাঙো, ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2y ড্যাশ কে প্লাস কে স্কোয়ার প্লাস 25x ড্যাশ প্লাস 25h -5y ড্যাশ minus 5k minus 5y dash minus 5k minus 65 equal to 0। ঠিক আছে, এবারে দেখো আমরা এখান থেকে আমাদেরকে বলে দিয়েছে ওই সমীকরণটা এর আবার একটা সমীকরণে রূপান্তরিত হয়। তার মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশটাকে আমরা কমন নিই, নিলে কি পাচ্ছি দেখো, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোথায় কোথায় আছে, এখানে আছে 5, আর কোথায় আছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর কোথাওই নেই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর কোথাও নেই। তাহলে ঠিক আছে, এটাকে কমন না, তাহলে দরকারই নেই, যেমন ছিল আমরা তেমন লিখি 5x ড্যাশ ওয়াই ড্যাশ। আর কি আছে, শুধু ওয়াই ড্যাশের স্কোয়ার কোথায় আছে, এই একটাই আছে, আর তো কোথাও দেখছি না, ওয়াই ড্যাশের স্কোয়ার নেই, বাকি সব তার মানে 0 হয়ে গেছে, বাকি সব 0 হয়ে গেছে। তাহলে বাকি আমার অনেক তো টার্ম আছে, আচ্ছা কাটাকুটি কিছু যাচ্ছে কি দেখি, এক্স ড্যাশ কে আছে, এখানে কোথাও নেই, এইচ ওয়াই ড্যাশ আছে, এখানে কোথাও নেই, এইচ কে আছে, এইচ কেও এখানে নেই, ওয়াই ড্যাশ কে আছে, ওয়াই ড্যাশ কেও নেই, কে স্কোয়ার এক্স ড্যাশ না, এখানে কিছুই তার মানে আমার কাটাকুটি যাচ্ছে না। বাকি যে টার্মগুলো আছে আমার,
আমরা কোনটা কোনটা নিয়েছি, এই টার্মটা নিয়েছি আর এই টার্মটা নিয়েছি, এই দুটো টার্ম আমরা থাকছে বলেই দিয়েছি, ঠিক আছে। তো দেখো আমরা এখানে এক্স ড্যাশটাকে কমন নিচ্ছি, এটাকে স্কোয়ারে রাখছি, এই ব্র্যাকেটে রাখছি। এক্স ড্যাশকে যদি কমন নিই কি আসছে দেখো, এই টার্মটা আসবে 5k। দেখো এই যে ইকুয়েশনটাই আমরা পেয়েছি, এখানে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এই টার্মগুলোই হচ্ছে শুধুমাত্র কোঅর্ডিনেট ভ্যারিয়েবল, বাকি সব কিন্তু কনস্ট্যান্ট। এইচ কমা কে এগুলো কিন্তু একটা ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে আমরা সেই কনস্ট্যান্টটাকে আলাদা করছি আর ভ্যারিয়েবলগুলোকে আলাদা করছি। কেন করছি বুঝতে পারবে। দেখো 5k হয়ে যাচ্ছে, এক্স ড্যাশ আর কোথায় আছে এখন, এখানে আছে +25, আর নেই কোথাও, তাহলে এই দুটো হয়ে গেছে। এবারে ওয়াই ড্যাশকে কমন নিচ্ছি, দেখো ওয়াই ড্যাশ এখানে ছিল না, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ একসাথে ছিল, শুধু ওয়াই ড্যাশ তো ছিল না, এখানে আছে দেখো 5h। আর ওয়াই ড্যাশ কোথায় আছে, এইখানে একটা দেখতে পাচ্ছি, এখানেও একটা আছে 2k +2k, তাহলে এটা নিলাম এটা নিলাম। আর ওয়াই ড্যাশ এখানে আছে -5 হলো। এইবারে বাকি যে টার্মগুলো আছে সেখানে কোনো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কিছুই নেই, তাহলে সেইরকম টার্ম কটা আছে আমরা লিখবো 5hk, এটা নিয়েছি +k² +25h -5k -65 = 0। এই যে টার্ম লাস্টে তিনটে এসছে, এই তিনটে টার্ম কোনোভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে এইচ কমা কে এর এমন ভ্যালু, তবেই তো এইরকম ফর্ম আসছে। তার মানে নিশ্চয়ই 5k + 25 = 0, আবার এটা = 0, আবার এটা = 0। এই বড় জিনিসটাকে বাদ দাও, আমরা এই দুটো থেকেই এইচ কে এর মান পেয়ে যাব। তাহলে 5k + 25 = 0। এখান থেকে কে এর মান দেখো -25/5 মানে -5, তাহলে কে এর মান পেয়ে যাচ্ছি। আর ওয়াই ড্যাশের যে কোএফিসিয়েন্ট বা সহগ ছিল সেটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে নিশ্চয়ই, সেই জন্য ওয়াই ড্যাশ এক্স ড্যাশ দুটো কোনোটাই থাকছে না। এই দুটো ভ্যানিশ হয়ে গেলে অটোমেটিক এটাও ভ্যানিশ হয়ে যাবে, দেখবে এখানে 5h + 2k - 5, 5h + 2k - 5 = 0। কেন করছি এটা আমাদেরকে লিখতে হবে যে কোএফিসিয়েন্ট মানে সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ড্যাশ মাস্ট বি 0। কেন আমাদেরকে ফর্মেই দিয়ে দিয়েছে যে এইরকম কোনো টার্ম নেই, তার মানে নিশ্চয়ই ভ্যানিশ হয়ে গেছে, তার মানে কোএফিসিয়েন্টগুলো 0 হয়ে গেছে, সেইখান থেকে আমরা এটা করছি। তাহলে এইখানে দেখো কে এর জায়গায় আমরা -5 যদি বসে দিই তাহলে -10 হয়ে যাবে। তাহলে এখান থেকে 5 এইচ এর ভ্যালু কত 3 পেয়ে যাচ্ছি আমরা, 15/5, এইচ এর ভ্যালু 3। তার মানে আমরা 3, -5 এইচ, কে বিন্দুটা মানে যে আমাদেরকে যেখানে স্থানান্তরিত করা হয়েছে নতুন মূল বিন্দু কত 3, -5 পয়েন্টে পেয়ে গেলাম অঙ্কটা। এইবারে দেখো এখানে যদি বসাও, এটা বসিয়ে দেখতে পারো এটা 0 হয়ে যাবে অটোমেটিক্যালি অঙ্কটা আমাদের। তাহলে কোনো কনস্ট্যান্ট টার্ম, আচ্ছা 0 হবে না, আমাদেরকে এটা =1 দিয়েছে, তার মানে এটাকে যদি বসাই তাহলে নিশ্চয়ই আমার এটা 1 আসবে। এটাই করে দেখো 5hk + k², এখানে করো 5hk + k² +25h - 5k -65। এটাকে মান বার করছি, দেখো 5h আর k গুণ করলে আমরা কত -15, তাহলে -75 +k² মানে 25 +25h মানে 75 -5k মানে +25। কি ব্যাপার আসছে না কেন? 5hk k² + 25h, 5hk k² 25h -5k -65, তাহলে কত আসছে আমার hk কে গুণ করলে আমার 15 -75, k² করলে আমার +25 +25h করলে আমার 75 -5k 25 -65, এটা তো কেটে যাচ্ছে। আচ্ছা এখানে আমার কি এসেছিল, আচ্ছা আমাদের অঙ্কটা এখন হয়নি, আমরা এখানে যদি বসাই তাহলে দেখো 25 25
50 থেকে আমার 65 যদি বাদ যায় তাহলে কত হয়ে যাবে, -15 আসছে। তাহলে ওই যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম লাস্টে, এটাকে 1 নাম্বার যদি নাম দিই এত বড় ইকুয়েশনটাকে, তাহলে আমরা এটা কত পাচ্ছি দেখো, 5x dash y dash plus y dash square, 5x dash y dash plus y dash square প্লাস এই জিনিসটা তো ছিল বাকি, এই x dash আর y dash টার্মটা 0 হয়ে গেছে, তাহলে এই জিনিসটা -15, তাহলে সেটা ওইদিকে গেলে +15 হয়ে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু আমাকে দিয়েছে ডান দিকে 1 ফর্মে, এই যে 1 আসছে, তার মানে 1 করতে হবে আমাকে, তার মানে 15টা নিচে নিয়ে আসো। তাহলে 5/15 যদি হয়ে যায় তাহলে 1/3 x dash y dash প্লাস 1/15 এটা y dash স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে এইখান থেকে আমরা যদি তুলনা করি, এইবারে আমরা a ভ্যালু পেয়ে যাব 1/3, b এর ভ্যালু পেয়ে যাব 1/15। অঙ্কটা বুঝতে পারলে? লাস্টে আমাদেরকে আসতে হলো করে, কেননা আমাদেরকে এটা 1 নাও আসতে পারতো করে, আমাদেরকে করে দেখলাম 1 আসছে না, তাহলে 1 করতে হবে, 1 করলে তবে আমরা কম্পেয়ার করলে a আর b এর ভ্যালু পাওয়া যাবে, বুঝতে পারলে? ক্যাপিটাল a ক্যাপিটাল b যেটা আমাদেরকে ফর্মে দিয়েছিল, যে এরম দেখতে হবে বললে a আর b এর মান কত, বুঝতে পারা গেল? এটা ভালো অঙ্ক ছিল। পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। দেখো এইবারে আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো, লোকাস কাকে বলে। তো দেখো একটা পয়েন্ট, সেটা যদি কোঅর্ডিনেট সিস্টেমের উপরে গতিশীল হয়, ফিক্সড নয়, মনে করো সেইটা কোনো একরকমভাবে গতিশীল যাচ্ছে, তাহলে তার যে এই যে যাওয়ার যে পথটা, এটাকে বলে সঞ্চার পথ, আর ইংরেজিতে এটাকে বলে লোকাস। এটা আমাদেরকে বিভিন্ন অঙ্কে বার করতে বলে। এই যে কার্ভটা বা যে রাস্তাটা, যে গ্রাফটা, সোজা কথা, সেটা একটা এক্স ওয়াই দিয়ে, একটা পলিনোমিয়াল দিয়ে প্রকাশ করা যায়, একটা সমীকরণের মতো। মনে করো, কথার কথা আমি বলছি, মনে করো x স্কোয়ার প্লাস, মনে করো 2x স্কোয়ার প্লাস 6y প্লাস 1 ইকুয়ালস টু 0, এরকম একটা দেখতে, যে কোনো একটা। তার মানে এটা কি, এইটা যে যে পয়েন্ট দিয়ে গেছে, মানে যে যে জায়গা দিয়ে মানে পয়েন্টটা যেখান দিয়ে গেছে, সেই গ্রাফটার ওকে প্লট করেছি আমরা। তার মানে এর যে কোনো পয়েন্টে x, y এর ভ্যালু এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। এবারে কোনো কারণে যদি লোকাসটা এরকম স্ট্রেট হয়ে যায়, তখন আমরা বলি সেটা স্ট্রেট লাইনের সমীকরণ। সমীকরণটা স্ট্রেট লাইনের সমীকরণ, মানে প্রতিটা পয়েন্টে আমরা যদি x, y এর ভ্যালুটা ওই সমীকরণে বসাই, তাহলে তখন সেটা স্যাটিসফাই করবে। সেটা একটা বৃত্ত হতে পারে, যেটা আমরা কনিক সেকশনে পড়বো, এটা প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে পারে, ইলিপস হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো তার সমীকরণটা আমরা কি করে বার করব, সেইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই মানে এই টপিকটার বিষয়বস্তু, সঞ্চার পথ বা লোকাস বার করতে বলে। দেখো কি বলছে, পি একটা গতিশীল বিন্দু, যখনই গতিশীল বিন্দু বলবে আমাদেরকে, তখন আমরা সেটা কোঅর্ডিনেটকে মনে করব কোনো একটা পয়েন্টে h, k, ঠিক আছে? এইবারে x-4 সরলরেখা থেকে তার দূরত্ব এবং 3,0 পয়েন্ট থেকে তার দূরত্ব দুটোই সমান। এবারে একটু আমি করে প্রথমে দেখাচ্ছি। দেখো x-4 সরলরেখা মানে কোথায়, এটা যদি x অ্যাক্সিস হয়ে যায়, তাহলে এইটা x-4 সরলরেখা, যেখানে এইটুখানি 4, বোঝা গেছে? তার মানে এটা মানে কি, x ইকুয়ালস টু -4 সরলরেখা, যেখানে প্রতিটা পয়েন্টের x কোঅর্ডিনেটের, সরি এক্সট্রিমলি সরি, এটা y ইকুয়ালস টু -4 এর ইকুয়েশন। x ইকুয়ালস টু -4 মানে x অ্যাক্সিস বরাবর 4 পিছিয়ে আসবে, তার মানে y অ্যাক্সিসে একটা সমান্তরাল আমরা সরলরেখা পাবো। এটা হচ্ছে x ইকুয়ালস টু -4 সরলরেখা, এখানে প্রতিটা পয়েন্টের x কোঅর্ডিনেট -4, y কোঅর্ডিনেট যা খুশি হতে পারে, বুঝতে পারা গেল? তার মানে P এমন একটা পয়েন্ট, মনে করো এখানে আছে h, k, তার এই সরলরেখাটা থেকে দূরত্ব, মানে পারপেন্ডিকুলার দূরত্ব, মানে এইটা। আচ্ছা, h, k যদি হয়, y অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, x কোঅর্ডিনেট এইটুকু, মানে h, আবার এইটুকারই তো 4, এখান থেকে এত দূর, তার মানে দূরত্বটা কত আমরা পেয়ে যাচ্ছি, বুঝতেই পারছি, ঠিক আছে? বোঝা যাচ্ছে দূরত্বটা কত, দূরত্বটা তার মানে কত হয়ে যাচ্ছে আমার, এই h+4,
বুঝতে পারলে? এইচ প্লাস 4 হয়ে যাচ্ছে। এটাকে আরও এরকমভাবে দেখানো যায় কি না, এর ওপরে যে কোনো একটা পয়েন্ট আমরা মনে করছি যে -4, কে ভাবতে পারি। -4, কেন -4, কেননা আমাকে এমন একটা পয়েন্ট তো নিতে হবে যেটা হলে আমার এই অ্যাক্সিস এই যে লাইনটা পেয়েছি, এই সরলরেখাটা পেয়েছি, তার থেকে পারপেন্ডিকুলার দূরত্ব পাবো। সেটা কখন? যখন এর ওয়াই আর এর ওয়াই কোঅর্ডিনেটটা সেম হবে, তবে তো এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। তার মানে তখন আমি এটাকে ভাবতেই পারি যে এর উপরে একটা পয়েন্ট আছে -4, তাহলে পারপেন্ডিকুলার হবে। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা ওই যে x1 - x2 তার স্কোয়ার, y1 - y2 করলে দেখবে রুটের মধ্যে k - চলে আসবে, কিন্তু -4 - h বা মাইনাসটা কমন নিয়ে নিলে তখন 4 + h তার হোল স্কোয়ার রুট আসবে, সেটাকে করলেই আমরা h + 4 আসবে। সেটা হলো জটিল প্রসেস, এটা ক্লেভার প্রসেস। বুঝতে পারলে? তাহলে এর থেকে সরলরেখাটা থেকে দূরত্ব h + 4। আবার 3,0 বিন্দুটা থেকে তার দূরত্ব কত? 3,0 বিন্দুটার থেকে তার দূরত্ব কত? 3 - h তার স্কোয়ার প্লাস 0 - k তার স্কোয়ার তার রুট, এর সাথে সমান। তাহলে দেখো দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে h প্লাস এইটা স্কোয়ার হয়ে গেলে রুটটা উঠে যাবে, তাহলে h² প্লাস 2ab, ঠিক আছে, 8h প্লাস 16 এদিকটা করলে কত যাবে? 3 × 3 = 9 -6h প্লাস h², আর এটা কি যাবে? k²। তাহলে k² যদি হয়ে যায় তাহলে এখান থেকে আমরা h² কেটে দেবো, দিলে আমরা দেখো কি পাচ্ছি, এটা এদিকে নিয়ে চলে এলে কি হয়ে যাবে? আমার 14টা h হয়ে যাবে। এটা এদিকে নিয়ে চলে এলে কত যাবে? 7 হয়ে যাবে, আর এদিকে হয়ে যাবে আমার k²। এই যে সমীকরণটা পেলাম, এতে যে h, k পয়েন্টটা আছে, এটা পয়েন্টটা যেখানেই থাকুক না কেন, h, k যদি অন্য একটা জায়গায় চলে যায়, তো যেখানেই থাকুক না কেন এই জিনিসটা তো সবসময় স্যাটিসফাই হবে। কেননা বলে দিয়েছে যে সব এমনভাবে গতিশীল যে এর সাথে দূরত্ব আর এর সাথে দূরত্ব সবসময় সমান, তার মানে এই জিনিসটা সবসময় স্যাটিসফাই হবে। তার মানে h, k এটা অ্যাকচুয়ালি একটা ডামি কোঅর্ডিনেট, এটাকে বলে ডামি কোঅর্ডিনেট। মানে সোজা কথায় এ যেখান দিয়ে যাচ্ছে না কেন সব কটা পয়েন্টেই h, k আমরা কোঅর্ডিনেট নিতে পারি। তার মানে সোজাসুজি আমরা h এর জায়গায় x আর k এর জায়গায় y যদি বসিয়ে দিই, তার মানে আমরা এর লোকাসটার, এই পয়েন্টটা গতিশীল পয়েন্টটার লোকাসটা পেয়ে যাব। এমন বসালাম, বুঝতে পারলে? কেননা এই লোকাসটা দিয়ে যে কার্ভটা বোঝায় তার যে কোনো পয়েন্ট h, k দিয়ে আমরা বসাতে পারি। তাহলে h, k যদি বসাই আমরা এই রিলেশনটা ফিরে যাব। এই রিলেশনটা তো সবসময় স্যাটিসফাই হবে, কেননা এই জিনিসটা সবসময় হবে বলে দিয়েছে আমাকে, সেই কন্ডিশনেই আমি বার করতে বলেছি। বুঝতে পারলে ব্যাপারটা কি হলো? তাহলে দেখালাম কিভাবে করতে হয়। h, k আমাদেরকে পয়েন্টটাকে ধরতে হয়, গতিশীল পয়েন্টের স্থানাঙ্ক, যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা সময়, গতিশীল যেহেতু যে কোনো একটা সময়ের আমরা স্থানাঙ্ক ধরলাম এটা। তাহলে কন্ডিশনটাকে স্যাটিসফাই করিয়ে আমরা সেখান থেকে একটা ইকুয়েশন পেলাম, সেটা h, k পয়েন্টটা তো ভ্যালুগুলো রয়েছে। তার মানে h, k এটা কি? x আর y কোঅর্ডিনেটের ভ্যালু। সেটা যদি সবসময় স্যাটিসফাই হয় তাহলে h এর জায়গায় আমরা x আর k এর জায়গায় আমরা y পুট করে দিলেই আমরা সঞ্চার পথের সমীকরণটা পেয়ে যাব। বুঝতে পারা গেল? 15 দাগের কোশ্চেনটা দেখো। এইবারে দেখো আমাদেরকে অনেক সময় এই লোকাসের কোশ্চেনেতে প্যারামিটার বলে একটা জিনিস নিয়ে আসতে হয়। প্যারামিটার তাতে হয় এটা কি? একটা ভ্যারিয়েবল নিয়ে আসতে হয় যেটা আমরা x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেটে ঢোকাই। বুঝতে পারা গেল? মনে করো একটা এমন সমীকরণ আছে, মনে করো x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। তাহলে x এর জায়গায় যদি আমি a sin θ বসাই আর y এর জায়গায় যদি কথার কথা b cos θ বসাই, তাহলে দেখো তো a² sin² θ a² কেটে যাবে, b² cos θ b² কেটে যাবে, sin² θ প্লাস cos θ মানে 1। তার মানে এইটায় sin θ আর cos θ যাই ভ্যালু হোক না কেন থিটার,
যদি এইরকমভাবে আমি দুটো পয়েন্টকে বার করতে পারি, সেটা যদি এখানে বসাই তাহলে স্যাটিসফাই করবে। তার মানে এই সমীকরণটা দিয়ে যে লোকাস তৈরি হচ্ছে, তাতে এক্স কমা ওয়াই এর জায়গায় যদি আমি এরকমভাবে বসাই পয়েন্ট দুটোকে, তাহলে স্যাটিসফাই হচ্ছে। তো এইটাকে বলে প্যারামেট্রিক ফর্ম, যেখানে থিটাটাকে বলে প্যারামিটার। প্যারামিটার মানে এটা কি, থিটার অজস্র ভ্যালু হতে পারে। তার মানে এই কন্ডিশন থেকে আমরা এক্স আর ওয়াই এর অজস্র ভ্যালু পেতে পারি। থিটার আমি যাই ভ্যালু বসাই না কেন, সেগুলো সবই এখানে স্যাটিসফাই করবে। তার মানে থিটার সমস্ত সম্ভাব্য ভ্যালু যদি আমি বসাই, তাহলে অ্যাকচুয়ালি আমি পুরো লোকাসটাই পেয়ে যাবো। বোঝা গেল? গ্রাফেতে প্লট করে দিতে পারবো থিটার সমস্ত ভ্যালুর জন্য এই সমীকরণটা স্যাটিসফাই করছে। এটাকে বলে প্যারামেট্রিক ফর্ম। বুঝতে পারা গেল? তো এখানে থিটাটা প্যারামিটার, ঠিক আছে? এটা কোনো ফিক্সড পয়েন্ট নয়, এটা মুভিং পয়েন্ট। থিটার ভ্যালু প্রতিটা চেঞ্জ হলে পয়েন্টটা মুভ করবে, কিন্তু পয়েন্ট সবসময় এর উপরই থাকবে। তেমন এখানে টি প্যারামিটার এখানে দিয়ে দিয়েছে, এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেটের মধ্যে টি দিয়ে প্যারামিটার দিয়েছে। সিটা একটা কনস্ট্যান্ট, পি গতিশীল বিন্দু স্থানাঙ্ক, তাহলে এটাও একটা গতিশীল বিন্দু স্থানাঙ্ক ছিল, এখানে গতিশীল বিন্দু স্থানাঙ্ক এটা দিয়েছে, তাহলে সমীকরণটা বার করতে পেরেছে। এবারে আমরা অঙ্কটা এভাবেই করব যে যখনই প্যারামেট্রিক ফর্ম দেবে, যেটা প্যারামিটার সেটাকে আমরা যদি তুলে দিতে পারি কোনোভাবে, যে কোনোভাবে, তাহলেই আমরা সমীকরণটা পেয়ে যাব লোকাসের। আমাদের উদ্দেশ্যটা কি, প্যারামিটারটাকে অমিট করতে হবে। এইরকম কোশ্চেন যদি দিয়ে দেয়, মনে করো এ সাইন থিটা বি কস থিটা একটা গতিশীল বিন্দুর স্থানাঙ্ক, তাহলে সঞ্চারপদের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখান থেকে এখানে যাবোটা কি করে, আমরা সাইন থিটা মানে এক্স বাই এ লিখবো, কস থিটা মানে ওয়াই বাই বি লিখবো। এবার এই থিটাওয়ালা জিনিসগুলোকে আমাকে তাড়াতে হবে, কারণ এগুলো তো ফিক্সড জিনিস না, ভ্যারিয়েবল। তাহলে সমীকরণ পেতে গেলে তাতে তো এরকম ভ্যারিয়েবল থাকলে হবে না, এক্স আর ওয়াইটাই তখন ভ্যারিয়েবল হয়ে যাবে। তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মে জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সেখানে এটা বসিয়ে দেবো, দিলেই আমরা এই সমীকরণটা পেয়ে যাবো। তাতে দেখো থিটাগুলো আর থাকছে না। তাহলে আমাদেরকে প্যারামিটারটাকে তাড়াতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এইখানে দেখো কি করে করব, এক সেকেন্ড। দেখো আমাদেরকে এখানে টিটা ভ্যারিয়েবল, টি এর সমস্ত মানে গতিশীল মানে টিটা, এই টিটা ভ্যারিয়েবল বলছি, টিটা প্যারামিটার, টি এর সমস্ত মানে গতিশীল বিন্দু। মানেটা কি, টি এর আমি যত মান বসাবো সেই অনুযায়ী কোঅর্ডিনেটটা এই পয়েন্টের চেঞ্জ হতে হতে যাবে। তার মানে সেখান থেকে পয়েন্টটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে টিটাকে আমাকে যদি অমিট করাতে পারি বা বাদ দিয়ে একটা সমীকরণ বা রিলেশন পেতে পারি, তাহলেই আমরা পেয়ে যাব সমীকরণটা। তার মানে এক্স কোঅর্ডিনেটটা এটা আর ওয়াই কোঅর্ডিনেটটা এটা বলেই দিয়েছে। আমাকে টি প্যারামিটারটাকে তাড়াতে হবে। দেখো আমরা দেখে বুঝতে হবে কি করলে তাড়ানো যেতে পারে। আমরা এই সিটি আর সি বাই টিটাকে আলাদা করবো, তাহলে এক্স প্লাস ওয়াই করলে কেটে যাবে এই দুটো, 2ct। এক্স মাইনাস ওয়াই করলে সিটিটা কেটে যাবে, এইটা পড়ে থাকবে 2c বাই টি। এবারে এই দুটোকে যদি গুণ করি, টি আর উপর থেকে নিচে থেকে কেটে যাবে। দেখো তোমরা অনেকেই আছো যারা এখানে এই ক্লাসগুলোকে সাধারণ ভিডিও বা এন্টারটেনমেন্টের মতো, বা যেন একটা ক্রিকেট খেলা হচ্ছে এরকম ভেবে স্কিপ করতে করতে দেখো। তোমরা যদি সিরিয়াসলি কেউ শিখতে চাও, তাহলে প্লিজ এরকম করো না। তোমরা এমনভাবে এটাকে ট্রিট করবে যেন আমি তোমাদের সামনে লাইভ ক্লাস করাচ্ছি। তোমরা স্কিপ করবে না কোনো জিনিস, তাহলে জীবনেও শিখতে পারবে না কোনো জিনিস। তার থেকে না দেখা ভালো। দেখো তাহলে টি আর টি কেটে গেল, তাহলে 4c² হয়ে গেল। সিটা কনস্ট্যান্ট থাকতেই পারে, এটাকে ফর্মুলায় ফেলে দাও, x² মাইনাস y² ইকুয়ালস টু 4c²। পেয়ে গেলাম আমরা লোকাসের ইকুয়েশন। এখানে যদি এই জিনিসটাকে প্লট করো না এই ইকুয়েশনে, দেখবে প্লট করে এটাই আসবে। এটা তোমাদের HW বা তোমাদের করোলারি, এটা দেখবে, ঠিক আছে? এটা করবে, এক্স আর ওয়াই এই দুটোকে প্লট করবে, এখানে পুট করবে, করে দেখবে যেটা আসছে কিনা। তার মানে নিশ্চয়ই এক্স আর ওয়াইকে এভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? পরের লাস্ট কোয়েশ্চেন দেখো, থিটা চলরাশি এবং এ ধ্রুবক হলে এইখানে দুটো সরলরেখা, এই দুটো আমাদেরকে কি দিয়েছে, দুটো সরলরেখা দিয়েছে। তাতে এদের ছেদ বিন্দু দুটো সঞ্চার পথের সমীকরণ বার করো।
তার মানে এমন একটা পয়েন্ট আছে যেটা এদের সরলরেখা দুটো ছেদ বিন্দু। এবার থিটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, সরলরেখা দুটোও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ওদের যে ছেদ বিন্দুটা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই ছেদ বিন্দুটা যেরকম পয়েন্ট দিয়ে যাবে সেইটার আমাকে বার করতে বলেছে লোকাস। দেখো আমরা এটাকে কি করে করব। দেখো আমরা এই কোশ্চেনটা করছিলাম, ঠিক আছে, দুটো সরলরেখা দিয়েছে, সরলরেখা দুটো মুভিং, এগুলো বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইচ কমা কে, এই বিন্দুটা হচ্ছে ওদের ছেদ বিন্দু, তাহলে সেটা এই সমীকরণও স্যাটিসফাই করবে, এই সমীকরণও স্যাটিসফাই করবে। তাহলে এই সমীকরণটা যদি স্যাটিসফাই করাই, তাহলে এইচ কস থিটা প্লাস কে সাইন থিটা ইকুয়ালস টু এটা হবে। আমরা এটাকে স্কোয়ার করব, কেন বলো তো? আচ্ছা, একটু ছাড়া করে লিখি, তাহলে বুঝতে পারবে। দ্বিতীয় সমীকরণটা তো স্যাটিসফাই করবে যেহেতু ছেদ বিন্দু, তাহলে এটা হবে এইবারে এইচ কমা কে, এইটা দিয়ে একটা সমীকরণ যদি আমি বার করতে পারি, এইচ আর কে ভ্যারিয়েবল দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব লোকাসের সঞ্চার পথ। এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দেবো। থিটাটা সেখানে থিটাটা আমাদেরকে সেখান থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। এইচ আর কে দিয়ে আমরা কোনোভাবে একটা যদি সমীকরণ পাই, তাহলে সেটাকে আমরা ভাবো। দেখো এইখানে এইচ আর কে এই পয়েন্টের মধ্যে রিলেশন পেয়ে গেছি আমরা এটা সমীকরণটা থেকে। তাহলে আমরা এটাকে স্কোয়ার করি উভয় পক্ষে। স্কোয়ার করলে এইচ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 কে cos theta sin theta plus k square sin square theta equals to a square। এটা এক নাম্বার নাম দাও। এটাকেও করো, করলে কি হয়ে যাবে, এইচ স্কোয়ার sin square theta minus 2hk sin theta cos theta plus k square cos square theta equals to a square। এটাকে 2 নাম্বার নাম দাও। এবার 1 আর 2 এই দুটোকে যোগ করে দাও। যোগ করলে দেখো এইচ এর স্কোয়ারটাকে যেই কমন নিয়ে নেবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। আমি স্টেপ জাম্প করে দেখাচ্ছি। প্লাস এই জিনিসটা কেটে যাচ্ছে, ইকুয়াল জিনিস, তার মানে কে স্কোয়ারকে আবার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু দুটো এ স্কোয়ার, 2a স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এইটা তো একটা মুভিং পয়েন্ট, কেননা সরলরেখাটাও দুটো মুভিং, তাহলে পয়েন্ট ছেদ বিন্দুটাও মুভিং। তাহলে এইচ কমা কেটা যে কোনো একটা পয়েন্টে স্থানাঙ্ক হিসেবে আমরা ধরেছিলাম। তাহলে সবসময় এই জিনিসটা স্যাটিসফাই হবে, কেননা সবসময় এই দুটো সরলরেখার ছেদ বিন্দু সেটা। তার মানে এই সমীকরণ দুটো থেকে এই জিনিসটা যে পেয়েছি এটা সবসময় স্যাটিসফাই হবে। তার মানে আমরা ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার। বোঝা গেল কীভাবে আমরা লোকাসটা পেলাম? চলো, এই হচ্ছে আমাদের পূর্বপাঠে পুনরালোচনা চ্যাপ্টারটা। এতগুলো কোশ্চেন দিয়ে সমস্ত থিওরি আমি বুঝিয়ে দিলাম। তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। অ্যাপ্লাইড ফিজিক্স এবং ম্যাথামেটিক্স যারা পলিটেকনিকে যদি কেউ দেখে থাকো, এবং যারা 11-12 আছে তাদের তো ফিজিক্স এবং ম্যাথামেটিক্স দুটোর আলাদা আলাদা করে আমি বলেই থাকি প্রতিটা ভিডিও। তোমরা যদি করতে চাও তাহলে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, কমেন্টও দেওয়া আছে, পিন কমেন্টে। তোমরা সেখান থেকে বাকি প্লে লিস্টও দেখতে পারো এবং আমাকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে অনলাইন ক্লাসের জন্য। ঠিক আছে, চলো। আচ্ছা, এই অঙ্কটাতে আমি লাস্টে একটা জিনিস একটু বলতে চাই। সেটা হচ্ছে আমি এইখান থেকে এই জিনিসটা করে স্কোয়ার করে আবার যোগ করলাম কেন, সেটা বোঝাতে চাই একটু। দেখো, এই অঙ্কটা একরকমভাবে সবচেয়ে বেসিক যেভাবে করা যেতে পারতো সেটা হচ্ছে, যেহেতু ছেদবিন্দু বলেছে, তাহলে এখান থেকে আর এখান থেকে আমরা সমাধান করে এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা পেতাম, তাদের মধ্যে যদি সম্পর্ক বার করতে পারি কোনোভাবে, তাহলেই আমরা ওই ছেদবিন্দু সঞ্চার পথে সমীকরণ পেতাম। কিন্তু সেটা বড় হতো, কিন্তু সেটা তোমরা করে আমাকে জানাবে করতে পারলে কিনা। সমাধান করে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করবে, দেখবে তাতে থিটা দিয়ে জিনিসপত্র আসবে। সেইখান থেকে আমাদেরকে জানবে ওটা প্যারামেট্রিক ফর্ম। তাহলে ওখান থেকে আমাদেরকে থিটাটাকে যদি তাড়াতে হয়, সেটা যেভাবে প্যারামেট্রিক ফর্ম থেকে আমরা ইকুয়েশন বার করি সেইভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করলে দেখবে এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা পাবে এটাই পাবে। কিন্তু সেটা একটু বড় হবে, তার থেকে স্মার্ট প্রসেস সেটা। কেন বলো তো?
আমরা ধরে নিচ্ছি যে এইচ কমা কে পয়েন্টটা এখানেও আছে এখানেও আছে, সেটা তার কখনই থাকবে, একমাত্র তখনই থাকবে যখন ওটা ছেদ বিন্দু, তাই জন্য দুটোতেই আছে। প্রথম সমীকরণটায় যদি থাকে এইচ কমা কে বিন্দুটা, তাহলে সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাই এবং সেইটাকে স্কোয়ার করলে এই জিনিসটাও তখন স্যাটিসফাই হবে। যদি এটা স্যাটিসফাই হয় তাহলে এটাও হবে, বুঝতে পারলে? দ্বিতীয় সমীকরণটাতে কি হয়ে যায়, যদি এইটা যদি স্যাটিসফাই হয়, দ্বিতীয় সমীকরণটায় যদি এইচ কমা কে বিন্দুটা থেকে থাকে, তাহলে এইটা আবার এখান থেকে স্যাটিসফাই হবে, এই স্কোয়ারওয়ালা ইকুয়েশনটা, ঠিক আছে? এবারে যদি দুটোতেই থেকে থাকে, তার মানে আমরা এই দুটোকে যদি এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করে দিই, সেই যোগ করলে যে নতুন যে সমীকরণটা পাচ্ছি, নতুন যে রিলেশনটা পাচ্ছি এইচ আর কে এর মধ্যে, সেটাও স্যাটিসফাই হবে। একমাত্র তখনই স্যাটিসফাই হবে, সেই পয়েন্টটার জন্যই স্যাটিসফাই হবে যে পয়েন্টটা এই ইকুয়েশনটাতেও ছিল, এই ইকুয়েশনটাতেও ছিল। সেই জন্য আমরা যোগ করে নতুন একটা ইকুয়েশন তৈরি করছি। যোগ করে যেই নতুন একটা ইকুয়েশন তৈরি করছি, তাতে এইচ কমা কে ভ্যালুটা তখনই স্যাটিসফাই করবে যখন ওই এইচ কমা কে এই সমীকরণটাকে আর এই সমীকরণটাকে দুটোকেই স্যাটিসফাই করবে। মানে ওই বিন্দুটা এখানেও আছে এখানেও আছে, মানে একমাত্র ছেদ বিন্দুর ক্ষেত্রেই এই যোগ করা নতুন সমীকরণটাকে স্যাটিসফাই করবে এইচ কমা কে ভ্যালু দুটো। বোঝা গেল? সেই জন্যই আমরা এটাকে যোগ করেছি, যাতে আমরা এখান থেকে আমরা দেখতে পেলাম যে স্কোয়ার করলে যোগ করলে থিটাওয়ালা টার্মগুলো চলে যাবে এবং আমরা একটা নতুন একটা ইকুয়েশন পাবো, নতুন একটা রিলেশন পাবো এইচ আর কে এর মধ্যে। সেই রিলেশনটা নিশ্চয়ই এইখান আর এইখান দুটোতেই স্যাটিসফাই করলে তবেই আমরা এটা পাবো। সেটা তখনই হবে যখন এইচ কমা কে বিন্দুটা দুটোতেই আছে, মানে ছেদ বিন্দু। এই জিনিসটা একটু আমি এক্সপ্লেনেশন এখানে দিলাম, যাতে তোমরাও একটু ভেবে দেখো যে ব্যাপারটা কি হচ্ছে, অঙ্কটায় অ্যাপ্রোচগুলো কেন, কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, চলো।